না, না, তুমি এটা করতে পারো না। ওদের কিছুই করো না। এখন তো তাই হবে, যা আমি চাইবো। জিন তার চাবুকের গতি বাড়িয়ে দিল আর ততক্ষণ মারতে থাকলো যতক্ষণ না মায়া অজ্ঞান হয়ে গেল। ফুলছায়া নামক এক রাজ্যে ললিতা নামে এক বৃদ্ধা বাস করতেন। তার রতন নামে একটি ছেলে এবং অঞ্জলি নামে একটি মেয়ে ছিল। একদিন রতন কাজ থেকে ফিরলো। মা, আমি দুটো জায়গায় কাজ পেয়েছি। একটি হলো মহলে প্রহরী হিসেবে, আর অন্যটি হলো গ্রামে গিয়ে কাপড় বিক্রি করা। তুমিই আমাকে বলো, এখন আমার কোন কাজ করা উচিত? রতন, তোর বাবা কাপড়ের কাজ করতো, আর এটা আমাদের পরিবারের ব্যবসা। কিন্তু এতে অনেক কষ্ট করতে হয়। সারা রাত ভর জেগে থেকে কাপড় বুনতে হয়, তবেই বাড়িতে উনুন জ্বলে। তাহলে মা, মহলে প্রহরীর কাজ করব। ললিতা কিছু বলার আগেই অঞ্জলি বলে ওঠে, মা, দাদা, সারা জীবন কেটে গেল, কিন্তু গরিবই থেকে গেলাম। গ্রামে আমার যতগুলো বান্ধবী আছে তাদের বাড়িতে সবাই কত ভালো ভালো কাজ করে। মা, তুমি দাদাকে বলো না একটা ভালো কাজ খুঁজতে। আরে আমার প্রিয় বোন, গ্রামে তোর যত বান্ধবী রয়েছে না, তারা সবাই বড় পরিবারের, আর আমরা হলাম গরিব মানুষ। আমরা ওদের মতো হতে পারবো না। তাই এখন নিজেকে ওদের সাথে তুলনা করা বন্ধ কর। তুমি তোমার একটা জিনিস নিয়ে বসে আছো, আমরা গরিব, তাহলে কি গরিবই থাকবো? আরে, চেষ্টা বলেও তো একটা কথা আছে। আমি জানি না, কিন্তু তুমি কোনো ভালো কাজ করো, না হলে করতে হবে না। তোমার দাদার সাথে এটা কিভাবে কথা বলছো? তোমার বাবা চলে যাওয়ার পর রতনই তোমাকে মানুষ করেছে। আজ তুমি আর আমি সময় মতন দুটো ভাত খেতে পারি, এসব তোমার দাদার কারণেই হয়েছে। আর তুমি এখন এটা নিয়ে লজ্জা পাচ্ছ? আরে মা, তুমি সবসময় আমাকে বকাবকি করো কেন? দাদা যেটা করেছে সেটা কর্তব্য, কোনো মহৎ কিছু না। অঞ্জলি, তুমি চিন্তা করো না, আমি অবশ্যই ভালো কোনো কাজ খোঁজার চেষ্টা করব। ললিতা রতনকে বোঝানোর চেষ্টা করলো, কিন্তু রতনের মনে যেন অঞ্জলির কথা গেঁথে গিয়েছিল। পরের দিন সকালেও উঠল আর রাজমহলের দিকে গেল। তুমি এখানে কেন এসেছো? আর তুমি কে? মহারানী, মহারাজ কোথায়? আমি উনার সাথে কাজের ব্যাপারে কথা বলেছিলাম। উনি আজকে আসতে বলেছিলেন। রাজা তো কিছু গুরুত্বপূর্ণ কাজে বাইরে গেছে, তার ফিরতে কিছুটা সময় লাগবে। তুমি আজ থেকেই তোমার কাজ শুরু করতে পারো। মহারানী, আমি জিজ্ঞাসা করছিলাম যে আমি কি মহলে অন্য কোনো কাজ পেতে পারি? যতই পরিশ্রম হোক না কেন, আমি পারবো। আমি শুধু এমন কাজ করতে চাই যাতে মানুষ আমার পরিবারকেও উচ্চ নজরে দেখে। রতনের এই কথা শুনে মহারানী হাসতে শুরু করে আর কিছুক্ষণ ভেবে বলে, একটা কাজ আছে আমার কাছে, যদি তুমি করতে চাও তাহলে। তার জন্য তোমাকে এতটা পুরস্কার দেওয়া হবে, সারা জীবন তোমার আর কোনো কাজই করার দরকার হবে না। তাই নাকি সত্যি মহারানী? তাড়াতাড়ি বলুন না, কি কাজ? এখান থেকে 100 মাইল দূরে একটা কালীঘাটি আছে, ওই ঘাটির মাটি আমাকে এনে দাও। আমি ওই মাটি দিয়ে এই মহলে চুলা বানাবো। আমি শুনেছি ওখানে দেবীর আশীর্বাদ আছে, আর যে বাড়িতে ওই মাটি দিয়ে চুলা তৈরি করা হয় সে বাড়ি সারা জীবন বিপদ থেকে মুক্ত থাকে। ঠিক আছে মহারানী, আমি অবশ্যই আপনার জন্য ওই মাটি নিয়ে আসব। মনে রাখবে, তোমার কাছে শুধুমাত্র 7 দিন আছে। ঠিক আছে মহারানী। রতন খুশি মনে কালীঘাটের দিকে এগিয়ে যায়। যাওয়ার আগে মন চাচ্ছিল মা আর অঞ্জলির সাথে দেখা করে যাই, কিন্তু এখন ভাবছি ওদেরকে এই খুশির খবরটা না, সেটা না করে সরাসরি দেখাবো। অঞ্জলির অনেক বড় স্বপ্ন, ধনী হওয়া।
ওর স্বপ্ন পূরণ করতে হবে। মা তো বহুদিন ধরে ছেঁড়া কাপড়ে রয়েছে, এখন আমাকে মায়ের জন্য একটা নতুন শাড়ি কিনতে হবে, অনেক কিছুই করতে হবে। রতন খুশি মনে এগিয়ে যাচ্ছিল, কিন্তু ও জানতো না যে ওর জীবনে আর ফিরে আসার কোনো সুযোগ নেই। যে জায়গায় ও যাচ্ছিল ওটা ছিল এক ভিন্ন জগৎ। চলতে চলতে অনেকটা সময় পার হয়ে গেল। আমি তো আশেপাশে কাউকেই দেখতে পাচ্ছি না, রাস্তা জিজ্ঞাসা করব কাকে? তখনই ও সামনে একটা লোককে দেখতে পেল। আমি এই কাকাকে জিজ্ঞাসা করি, হয়তো উনি কিছু বলতে পারবেন ওই কালীঘাটি সম্পর্কে। রতন তার কাছে গেল। কাকা, আপনি কি আমাকে বলতে পারবেন কালীঘাটি যেতে হয় কোন রাস্তা দিয়ে? আচ্ছা আচ্ছা, তোমাকে কালীঘাটিতে যেতে হবে। তা তোমাকে কালীঘাটি সম্পর্কে কে বলেছে? কাকা, আমার মা বলেছে ওই জায়গায় একটা বিরল জিনিস পাওয়া যাবে, এতটাই বিরল যা এই সংসারে আর কোথাও পাওয়া যাবে না। হয়তো সে তোমার সৎ মা। একজন সত্যিকারের মা তো কখনোই তার ছেলেকে কালীঘাটি যেতে বলতে পারে না। যদি আমি এই কাকাকে বলি মহারানী আমাকে এই যাত্রায় পাঠিয়েছেন, তাহলে হয়তো অন্য কিছু বলবে, মহারানীর কথা বলা উচিত হবে না। না কাকা, আমার তো সৎ মা নেই, আমার তো একটাই মা। ঠিক আছে, তুমি উত্তর দিকে এগিয়ে যাও, আর ওই দিকে যে গাছটি তুমি প্রথমে দেখতে পাবে ওখান থেকেই কালীঘাটি যাওয়ার রাস্তা শুরু হয়। রতন উত্তরের দিকে এগিয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই ও কালীঘাটি পৌঁছে গেল। ও দেখলো পুরো জায়গাটায় শুধুমাত্র একটাই গাছ আছে, আর সেই গাছের সামনে একটা সুন্দর কাচের মহল। মহারানী তো আমাকে বলেছিলেন মাটি আনতে হবে, কিন্তু এখানে তো আশেপাশে শুধু বালি আর বালি, আর এই মহল। এখন আমি মাটি কোথা থেকে আনবো? যদি আমি মাটি নিয়ে না যাই তাহলে মহারানী আমাকে শাস্তি দেবেন। আমাকে আশেপাশে সব জায়গায় মাটি খুঁজতে হবে। রতন বারবার ওই মহলকে দেখছিল, যেন না জানি ওই মহলে এমন কি আছে যা রতনকে নিজের দিকে টানছিল। আমার একবার এই কাছের মহলে অবশ্যই দেখা উচিত, জানি না কেন, কিন্তু মন বলছে এই মহলে এমন কিছু আছে যা আমাকে ভিতরের দিকে টানছে। রতন কোনো কিছু না ভেবেই মহলের ভেতরে গেল। ভিতরে গিয়েও দেখলো একজন খুবই সুন্দরী মেয়ে মহলে রয়েছে। তুমি কে? আর এই অজানা জায়গায় গ্রাম থেকে এত দূরে তুমি এখানে একা কি করছো? আমার নাম হলো মায়া, আর আমি আমার গ্রামের সব থেকে দয়ালু মেয়ে। এক জিন আমাকে জোর করে এখানে বন্দি করে রেখেছে। কিন্তু তুমি তো বন্দি না, তোমাকে তো কোনো শিকল দিয়ে আটকে রাখেনি। আমার মনে হয় তুমি এটা বুঝতে পারছো না। মহলের বাইরে চলো, তোমাকে বাড়ি নিয়ে যাই। না, আমি এই মহল থেকে বের হতে পারবো না। ওই জিন আমাকে মহলের ভিতরেই বন্দি করে রেখেছে। যদি বাইরে যাই তাহলে আমি পুরো ছাই হয়ে যাব। কিন্তু ও তোমাকে বন্দি করেছে কেন? কারণ ও আমার কাছ থেকে দয়া কেড়ে নিয়ে আমার দয়া ব্যবহার করতে চায়, আর ওই দয়া দিয়ে একটা অস্ত্র তৈরি করতে চায়। সে অস্ত্র দিয়ে বিশ্বের সব থেকে শক্তিশালী জিন হতে চায়। জিন এমনিতেও মানুষের থেকে অনেক শক্তিশালী হয়, কিন্তু সে তার শক্তি আর আমাদের শক্তি একসাথে করতে চায়। সেটা আমি কোনো মূল্যে হতে দেব না। তুমি এখানে কবে থেকে বন্দি? 2 বছর ধরে। 2 বছর ধরে? 2 বছর ধরে ও তোমাকে কিছুই করেনি? মায়া কিছু বলার আগেই তখনই একটা শব্দ শোনা গেল। তাড়াতাড়ি তুমি কোথাও লুকিয়ে পড়ো, যদি তোমাকে এখানে দেখে ফেলে তাহলে অনর্থ হয়ে যাবে। রতন তো মায়াকে একা ছেড়ে যেতে চাচ্ছিল না, কিন্তু ও লুকিয়ে জিনের উপরেও নজর রাখতে চাচ্ছিল। এই কারণে ও কোনো তর্ক করেনি আর এক জায়গায় লুকিয়ে পড়লো। কিছু সময় পর এক বিশাল জিন ওখানে আসলো। আসার সাথে সাথেই মায়ার শরীরে চাবুক মারতে শুরু করে, আর সেই চাবুক থেকে আগুন বের হচ্ছিল। তুমি গত 2 বছর ধরে আমাকে এরকম কষ্ট দিচ্ছ।
তুমি কি মনে করো আমি হার মেনে নিব? না, আমি কখনোই হার মানব না। আমি একজন সৎ মানুষ, আর সৎ মানুষ কখনোই হার মানে না। তুমি চাইলে তোমার চাবুকের গতি তুমি বাড়াতে পারো, কিন্তু আমার মুখ থেকে একটা দীর্ঘশ্বাসও পড়বে না। মার খাওয়ারও একটা বয়স আছে মায়া। আজ তুমি তরুণ, তুমি মার খাচ্ছ। পরে যখন তোমার শরীর ক্লান্ত হয়ে পড়বে, তুমি যখন বুড়ি হতে শুরু করবে, তখন তুমি কি করবে? আমার সামনে তো হারই মানবে, তাই না? আর এই সততার যেসব কথা বলো না, সব বালির স্তূপে পরিণত হবে। তোমার পুরো জীবন এই মহলে কেটে যাবে, আর ততদিনে আমার শরীরের বয়সের একটা অংশও পার হবে না। তোমার মতো মানুষদের থেকে আমাদের জীবন 10 গুণ লম্বা হয়। আজ না হলে কাল তুমি হার মেনেই নেবে। পাপি জিন, এরকম কিছুই হবে না। ঈশ্বর আমার সাথে আছে, আমার মায়ের আশীর্বাদ আমার সাথে আছে। জিন কিছু ভাবতে লাগলো, তারপর বলল, মায়া, এখন তোমার সময় শেষ হয়ে গেছে। আজ থেকে ঠিক 11 দিন পরে তারার দিক পরিবর্তন হতে চলেছে। যদি তার আগে তুমি আমার কথা না মানো, তাহলে আমি তোমাকে জীবন্ত জ্বালিয়ে দিব। আমি তো কবে থেকেই বলছি আমাকে মেরে ফেলো, এভাবে প্রতিদিন আমাকে কষ্ট দিও না। না, আমি তোমাকে মারতে পারবো না, এটা তুমিও জানো। 2 বছর ধরে আমি তোমাকে প্রতিটা দিন এটা বুঝিয়েছি, কিন্তু তুমি আমার কথা মানোনি। এখন আমি তোমার সাথে সেটাই করব, যা আমার অনেক আগেই করা উচিত ছিল। আমি তোমার ছোট ভাই আর বুড়ি মাকে তোমার সামনেই জীবন্ত জ্বালিয়ে দিব। না, না, তুমি এটা করতে পারো না। ওদের কিছুই করো না। এখন তো তাই হবে, যা আমি চাইবো। জিন তার চাবুকের গতি বাড়িয়ে দিল, আর ততক্ষণ মারতে থাকলো যতক্ষণ না মায়া অজ্ঞান হয়ে গেল। রতন এখন মায়াকে এরকম মার খেতে দেখে সহ্য করতে পারছিল না। ও চোখ বন্ধ করে নিল। হে ঈশ্বর, এইসব কি হচ্ছে? একটি নিষ্পাপ আর সৎ মেয়ে এই সংসারকে বাঁচানোর জন্য এত নির্যাতন সহ্য করছে, আর আমি কিছুই করতে পারছি না। যদি আমি এই জিনের সামনে যাই, তাহলে এই জিন আমাকেও মেরে ফেলবে। আমাকে কিছু ভাবতে হবে, কিন্তু আমি এটা বুঝতে পারছি না। মহারানী তো আমাকে কালীঘাটি পাঠিয়েছিলেন, তাহলে আমি এই মহলে কিভাবে এলাম? হ্যাঁ, এখন আমি বুঝতে পারছি, ঈশ্বর আমাকে এর সাহায্য করার জন্য পাঠিয়েছেন। কিন্তু কিন্তু আমি একজন সাধারণ মানুষ, এই জিনের সাথে কিভাবে পেরে উঠব? ও সারা রাত এভাবেই লুকিয়ে মায়া আর জিনকে দেখতে থাকলো। সকালে সূর্য ওঠার সাথে সাথেই জিন বেরিয়ে গেল, আর সূর্যের আলো পড়ার সাথে সাথেই মায়ার ক্ষত সেরে গেল। রতন বাইরে বেরিয়ে আসলো। মায়া তখনও অজ্ঞান ছিল। মায়া, ওঠো মায়া, ওই জিন চলে গেছে। ওর কণ্ঠস্বর মায়ার কানে পৌঁছালো, আর ও তার চোখ খুললো এবং উঠে বসলো। মায়া, গত রাতে তো তোমার শরীরে অনেকগুলো ক্ষত ছিল, হঠাৎ করে কিভাবে উধাও হয়ে গেল? সূর্য ওঠার সাথে সাথে আমার কথা নিজে থেকেই ঠিক হয়ে যায়, যাতে পরের দিন জিন আমাকে আবার কষ্ট দিতে পারে। প্রতি রাতে জিন আমাকে ওরকমই কষ্ট দেয়, গতকাল রাতে যেমন কষ্ট দিল। আমার তো অনেক ভয় করছে, এটা দেখে যে তুমি এসব কিভাবে সহ্য করছো। এখন তো অভ্যাস হয়ে গেছে, কিন্তু শরীরে যখন আঘাত লাগে তখন প্রতিটা আঘাতে আগের থেকে বেশি ব্যথা করে। তুমি চিন্তা করো না, আমি কোনো উপায় দেখছি। কিন্তু আমি বলছিলাম যে তুমি এই রাজ্যের সবচেয়ে দয়ালু মেয়ে, তুমি ওই জিনের কিছুই করতে পারছো না। আমি কিভাবে ওর মোকাবেলা করব? চেষ্টা প্রতিটা শক্তিকে শক্তিহীন করে দেয়। যতই শক্তিশালী মানুষ হোক না কেন, চেষ্টাতে তাকেও শক্তিহীন করা যায়। তোমাকে তো ঈশ্বর এই জায়গায় পাঠিয়েছেন, তাহলে অবশ্যই কোনো উদ্দেশ্যে পাঠিয়েছেন। তুমি শুধু সাহস হারিও না। 2 বছর পর আমি কিছুটা আশার আলো দেখতে পেলাম, আর আমি এই আশা এভাবে ভেঙে দিতে পারি না।
তুমি কি আমাকে বলতে পারো এই জিনকে কিভাবে হত্যা করা যেতে পারে? একে হত্যা করা যাবে না, পরাজিত করা যেতে পারে যখন পূর্ণিমার চতুর্থ দিন হবে আর পূর্ণিমার আলো এই মহলে পড়বে। আর একজন মানুষ যদি কোনো মানুষের হাড় এনে এই জিনের সামনে রাখে, তাহলে এই জিন তার শক্তি ভুলে সেই হাড়ের সন্ধান শুরু করবে। কারণ হাড় হলো জিনের দুর্বলতা, জিনের শক্তি কমে যায়। তুমি ঠিক বলছো, কিন্তু এইসব কিভাবে হবে? হাড় কোথা থেকে আসবে এই মহলে? আর কাছাকাছি কোথাও কোনো জনবসতিও নেই। আমি এমন একজন মানুষ যে পশু পাখিও মারতে পারি না, তাহলে আমি মানুষের হাড় কোথা থেকে আনবো এই মহলে? এখান থেকে পশ্চিম দিকে একটা শ্মশান ঘাট আছে, সেই শ্মশানে তুমি মানুষের হাড় পেয়ে যাবে। তুমি ওই হাড় নিয়ে এসো, আর পূর্ণিমার চতুর্থ দিন হওয়ার সাথে সাথেই তুমি মহলে চলে এসো। এখনো তো 4 দিন বাকি আছে। আমি তোমাকে এই জায়গায় এইসব দেখার পর একা ছাড়তে পারি না। এখন আমি তোমাকে এখান থেকে নিয়েই যাব। তুমি আবেগে ডুবে যাচ্ছ, এটা দুর্বল হওয়ার সময় নয়। যাও, অসম্পূর্ণ কাজটা সম্পূর্ণ করো। রতনের মন তো চাচ্ছিল না মায়াকে একা ছেড়ে যেতে, কিন্তু ওকে এখন যে কোনো মূল্যে মায়াকে বাঁচাতে হবে। রতন ওই মহল থেকে বের হয়ে শ্মশানে পৌঁছালো। সেখানে গতকালকের ওই বুড়ো লোকটা ছিল। ছেলে, তুমি তো কালীঘাটে গিয়েছিলে না? কাকা, তার থেকে গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। কালীঘাটিতে আমার মা আর বোনের জন্য যেতে চাচ্ছিলাম, কিন্তু এখন একজন মহান মেয়েকে বাঁচাতে হবে, আর তার জন্য আমার একটা মানুষের হাড় দরকার। তুমি চিন্তা করো না, ভিতরে একজন লোকের চিতা জ্বলছে, আর লোকজন ফিরে যাওয়ার সাথেই আমি লুকিয়ে তোমাকে একটা হাড় দেব। একজন মানুষের জীবন বাঁচানোই সবচেয়ে বড় ধর্ম। কিন্তু তুমিও মনে রেখো, পরে সেই হাড়টা তুমি আমাকে ফেরত দেবে। হাড়টা আমি পরে গঙ্গাতে প্রবাহিত করে দেব। ঠিক আছে কাকা। কিছুক্ষণের মধ্যেই ওই বুড়ো রতনকে একটা হাড় দিল। আর রতন যতক্ষণে মহলে ফিরল, ততক্ষণে পূর্ণিমার চতুর্থ রাত শুরু হয়ে গিয়েছিল। 4 দিন হয়ে গেছে মহল থেকে গিয়েছিলাম। না জানি কি হাল হয়েছে এই 4 দিনে মায়ার, না জানি কত কি সহ্য করেছে। কিন্তু আজ হবে অপেক্ষার শেষ রাত। এরপর মায়া মুক্ত হয়ে যাবে। রতন কাচের মহলে পৌঁছালো, আর ও হাড়টাকে একটা কোণায় লুকিয়ে রাখলো। জিন তখনও মায়াকে প্রচন্ডভাবে মারধর করতে ব্যস্ত ছিল। ওর নাকে হাড়ের সুগন্ধ যাওয়ার সাথে সাথেই ওর হাত থেমে গেল। এই হাড়ের সুগন্ধ কোথা থেকে আসছে? কোথা থেকে? জিন হাড়টিকে খুঁজতে শুরু করলো। রতন ওই হাড়টি হাতে নিয়ে মায়ার কাছে এলো। ওঠো মায়া, তাড়াতাড়ি এখান থেকে বের হতে হবে। তারপর ও কিছুক্ষণ ভেবে বলল, কিন্তু তুমি তো বলেছিলে তুমি যদি এই মহল থেকে বেরোনোর চেষ্টা করো তাহলে তুমি পুড়ে ছাই হয়ে যাবে। এখন আমরা কিভাবে বের হব? যতক্ষণ জিন এই মহলের ভিতরে থাকে ততক্ষণ ওর জাদু এখানে থাকে না। সকালের পরও যখন আমাকে এখানে রেখে যায়, তখন ওর মন্ত্র দিয়ে আমাকে এখানে বন্দি করে যায়। এখন জিন ভিতরেই আছে, তাই ও আমাকে মহলে বন্দি করার আগে আমাদেরকে এখান থেকে পালাতে হবে। ওরা দুইজন মহল থেকে পালিয়ে গেল। আর জিনের অবস্থা এখন হাড়ের সুগন্ধে বেসামাল হয়ে গিয়েছিল। যতক্ষণে ও বুঝতে পারলো যে মায়া ওখান থেকে পালিয়ে গেছে, ততক্ষণে পূর্ণিমার চাঁদের আলো হাড় আর কাচের মহলে প্রতিফলিত হয়ে জিনের ওপর পড়লো, যার ফলে জিনের শরীরে এখন প্রচন্ড আগুন লেগে গেল। এই সব কিভাবে হয়ে গেল? আমি থাকতে মায়া এখান থেকে কিভাবে পালাতে পারে? কিছুক্ষণের মধ্যেই জিন পুড়ে ছাই হয়ে গেল। আর মায়া আর রতন এখন বুড়োর সামনে দাঁড়িয়েছিল। এই নিন কাকা, আপনার দেওয়া হাড়। ঠিক আছে ছেলে, তুমি এখন যাও। আর হ্যাঁ, তোমার তো মাটির দরকার ছিল, কালীঘাটির। এই নাও মাটি, এটা কালীঘাটির মাটি, যেটা তোমার মা চেয়েছিল। এই মাটি কালীঘাটিতে তখনই পাওয়া যেত যখন এই দয়ালু মেয়ে
ওই জিনের হাত থেকে মুক্তি পেত। আর এ মুক্তি পাওয়ার সাথেই এই যে এত বালি ছিল না এখানে, এই সব মাটিতে পরিণত হয়েছে। আচ্ছা, তাহলে এই বিষয় এখন বুঝতে পারলাম আমি কেন মাটি খুঁজে পাইনি। ধন্যবাদ কাকা। রতন মাটি আর মায়াকে নিয়ে মহলে পৌঁছালো ও রানীকে মাটি দিল, আর রানী ওকে অনেক অনেক পুরস্কার দিল। ফলে এখন রতনের দারিদ্রতাও দূর হয়ে গেল, আর ও মায়াকেও বিয়ে করলো।